পৃষ্ঠ সংখ্যা 398, প্রশ্ন সংখ্যা 21। স্বাধীন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 খ্রিস্টাব্দ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সদ্য স্বাধীন ভারতের বিধ্বস্ত অর্থনীতিকে মজবুত করার উদ্দেশ্যে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 খ্রিস্টাব্দ মোটামুটিভাবে সফল হওয়ার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে প্রয়াত পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1893 থেকে 1972 খ্রিস্টাব্দে রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুকরণে 1955-তে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির রূপরেখা বা মডেল তৈরি করেন। প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পরে রূপরেখা প্রয়োগ করেন। এই মডেল নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। 1 লক্ষ্য। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল 1 ভারতবাসীর জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে জাতীয় আয় 25% বৃদ্ধি করা। 2 সরকারি উদ্যোগে ভারী ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের উপর গুরুত্ব দিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করা। 3 ভারী শিল্প প্রতিষ্ঠার জন্য বিদেশ থেকে কারিগরি ও আর্থিক সহায়তা গ্রহণ করা। পৃষ্ঠ সংখ্যা 399। 4 অন্তত 1 কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। 5 ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ঘটানো। 6 আয় ও সম্পদের বন্টনের সমতা এনে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা। 7 অর্থনৈতিক ক্ষমতা বন্টনে ভারসাম্য প্রতিষ্ঠা করা। 2 পদক্ষেপ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্যোগগুলো বাস্তবায়িত করার জন্য ব্যয় ধরা হয় 4800 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি টাকা বিদেশি সাহায্য হিসেবে নেওয়ার সিদ্ধান্ত হয়। 3 সাফল্য। এই পরিকল্পনার দ্বারা 1 জাতীয় আয় প্রায় 20% বৃদ্ধি পায়। 2 বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বাড়ে। 3 দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লায় ইস্পাত কারখানা স্থাপিত হয়। 4 ভারী ইঞ্জিনিয়ারিং ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের সূচনা হয়। তবে মোটের ওপর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাফল্য আশানুরূপ হয়নি। 4 ত্রুটি। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশ কয়েকটি ত্রুটি ছিল, যেমন 1 আর্থিক সংকটের কারণে এই পরিকল্পনার মাঝপথে ব্যয়ের পরিমাণ কমিয়ে 4600 কোটি টাকা করা হয়। 2 কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছতে ব্যর্থ হয়। খাদ্য উৎপাদনও লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারেনি। 3 কয়লা, ইস্পাত, সিমেন্ট উৎপাদনও তার লক্ষ্যমাত্রা পৌঁছতে পারেনি। পাট, তুলা, তৈলবীজ উৎপাদন যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। 4 ভারতের জাতীয় আয়ের বৃদ্ধি ছিল লক্ষ্যমাত্রার চেয়ে 5% কম। 5 এই পরিকল্পনার সময়কালে দ্রব্যমূল্য যথেষ্ট বৃদ্ধি পাওয়ায় মুদ্রাস্ফীতি দেখা দেয়। 6 1 কোটি বেকারের কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা ছিল তাও পূরণ হয়নি। অধ্যাপক অম্লান দত্তের মতে মূল্যবৃদ্ধি ও বেকারি বৃদ্ধি মিলে এই যে সমস্যা দ্বিতীয় পঞ্চবর্ষ পরিকল্পনার সময়সীমার ভিতর গুরুতর হয়ে উঠল, পরবর্তীকালে আমাদের অর্থনীতিতে সেটা এক পরিচিত উদ্বেগের রূপ নিয়ে থেকে গেছে। 7 এই পরিকল্পনার শেষে মহলানবিশ কমিটি 1961 খ্রিস্টাব্দের রিপোর্টে বলা হয়েছিল যে সমাজে মুষ্টিমেয় উচ্চ শ্রেণীর মানুষ এই পরিকল্পনা দ্বারা উপকৃত হয়। এদের সাধারণ দরিদ্র মানুষের কোনো উপকার হয়নি। গুরুত্ব। কিছু ব্যর্থতা সত্ত্বেও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1 দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লায় ইস্পাত কারখানা নির্মিত হয়। 2 পরিকল্পনায় শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। 3 ভারী শিল্প ও শিল্প প্রযুক্তির অগ্রগতিও সন্তোষজনক হয়। 4 অন্তত 90 লক্ষ কর্মসংস্থান হয়। 5 বিদ্যুৎ উৎপাদন, রেল ও সড়ক পরিবহন, জাহাজ ও বিমান চলাচল প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি ঘটে। 6 দেশে স্কুল কলেজের সংখ্যা অনেক বৃদ্ধি পায়। 7 বহু স্থানে নতুন নতুন চিকিৎসা কেন্দ্র গড়ে ওঠে। এক কথায় দেশের দীর্ঘকালীন অর্থনৈতিক বিকাশের ভিত্তি সুদৃঢ় হয়। প্রশ্ন সংখ্যা 22। স্বাধীন ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিবরণ দাও। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 খ্রিস্টাব্দ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 খ্রিস্টাব্দ বিভিন্ন ব্যর্থতার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়। এরপর প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু নেতৃত্বাধীন ভারত সরকার 1961 খ্রিস্টাব্দের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 গ্রহণ করে। এই পরিকল্পনা মোটামুটিভাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে অনুকরণে তৈরি হয়। তবে দ্বিতীয় পরিকল্পনায় কৃষির উন্নতি ব্যাহত হওয়ায় তৃতীয় পরিকল্পনায় কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন দিকের নিচে উল্লেখ করা হলো। 1 লক্ষ্য। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্যগুলো ছিল 1 জাতীয় আয় প্রতি বছর 5% হারে বৃদ্ধি করা। 2 মাথাপিছু বার্ষিক আয় প্রায় 17% বাড়িয়ে 310 টাকা থেকে 385 টাকা করা। 3 খাদ্য উৎপাদনে স্বাবলম্বী হওয়া। 4 শিল্পের কাঁচামাল রপ্তানিযোগ্য কৃষি উৎপাদন বৃদ্ধি করা। 5 শিল্পক্ষেত্রে বৃদ্ধির হার 10.8% পৌঁছানো। 6 ইস্পাত ও রাসায়নিক দ্রব্য, শিল্প যন্ত্রপাতি, শক্তি প্রভৃতি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি করা। 7 কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 8 অর্থনৈতিক শক্তি সুষম বন্টনের মাধ্যমে আর্থিক বৈষম্য হ্রাস করা। 2 পদক্ষেপ।
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়ণে ব্যয় ধরা হয় 11,600 কোটি টাকা। 3 সাফল্য। এই পরিকল্পনায় 1 কৃষি উৎপাদনের গুরুত্ব বাড়ানো হয়। 2 গ্রামীণ অর্থনীতি পরিবর্তনের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সমবায় সমিতি প্রভৃতির সম্প্রসারণ ঘটানো হয়। 3 ক্ষুদ্র ও ভারী বুনিয়াদী শিল্পের বিকাশে উদ্যোগ নেওয়া হয়। 4 শিক্ষার প্রসার ও কর্মসংস্থানের উপর গুরুত্ব বাড়ানো হয়। 4 ত্রুটি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বহু ক্ষেত্রে ব্যর্থ। এই পরিকল্পনার প্রধান ত্রুটিগুলো ছিল: 1 জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা বার্ষিক 5% ধরা হলো, বাস্তব বৃদ্ধির হার ছিল মাত্র 2.2%। এজন্য অধ্যাপক অম্লান দত্ত বলেছেন যে অন্য কোনো পঞ্চবর্ষ পরিকল্পনায় লক্ষ্য প্রাপ্তির ভিতর ফারাক এবং মুখ ব্যাদান করে দাঁড়ায়নি। 2 কৃষিক্ষেত্রে শোচনীয় ব্যর্থতা দেখা যায়। খাদ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 10 কোটি টন, কিন্তু বাস্তবে মাত্র 6 কোটি 30 লক্ষ টন উৎপাদিত হয়। ডক্টর অমলেশ ত্রিপাঠী বলেন যে এই পরিকল্পনা কৃষি উৎপাদন হলো একটি হতাশাজনক ব্যর্থতা। পৃষ্ঠ সংখ্যা 403। ইস্পাত, কয়লা, সিমেন্ট ও বিদ্যুৎ প্রভৃতি উৎপাদনে আশানুরূপ হয়নি। 4 পরিকল্পনা শেষে ব্যাপক সংখ্যায় কর্মসংস্থান করা সম্ভব হয়নি। 5 সেচ, বিদ্যুৎ, গৃহ নির্মাণ, সংগঠিত শিল্প প্রভৃতি ক্ষেত্র লক্ষ্যমাত্রা স্পর্শ করা সম্ভব হয়নি। 6 পরিকল্পনাকারী যথেষ্ট পরিমাণে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ঘটে। দ্রব্যমূল্য কোনো কোনো ক্ষেত্রে 36% বৃদ্ধি পায়। 7 অন্যান্য পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে ভারত সরকারকে বহুলাংশে বিদেশি ঋণ ও অন্যান্য সহায়তার উপর নির্ভর করতে হয়, ফলে দেশ বিপুল পরিমাণ ঋণের জালে জড়িয়ে পড়ে। অর্থাৎ এই পরিকল্পনা বহু ক্ষেত্রেই ব্যর্থ হয়। চীন কর্তৃক ভারত আক্রমণ 1962 খ্রিস্টাব্দে, পাক ভারত যুদ্ধ 1965, ব্যাপক খরা 1965-66 প্রভৃতি ঘটনা এই ব্যর্থতার জন্য বহুলাংশে দায়ী ছিল। গুরুত্ব: বিভিন্ন ব্যর্থতা সত্ত্বেও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাগতটি গুরুত্ব লক্ষ্য করা যায়। যেমন: 1 এই পরিকল্পনা দ্বারা ঔপনিবেশিক অর্থনীতির গতিহীনতা দূর হয়। 2 জাতীয় আয় 62.1% বৃদ্ধি পায়। 3 শিল্পক্ষেত্রে নানা বৈচিত্র্য আসে। প্রশ্ন সংখ্যা 23। ভারী শিল্প বলতে কি বোঝায়? স্বাধীনতা লাভের পরবর্তীকালে ভারতে ভারী শিল্পের বিকাশে কি কি উদ্যোগ নেওয়া হয়? জওহরলাল নেহেরুর আমলে ভারতে ভারী শিল্পের ভিত্তি প্রতিষ্ঠায় কি কি উদ্যোগ নেওয়া হয়? স্বাধীন ভারতে পরিকল্পিত অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষির পাশাপাশি শিল্পক্ষেত্র অগ্রগতির বিষয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। বিশ্বেশ্বরাইয়া ভারতের শিল্পায়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে সমস্ত শিল্পকে 3টি শ্রেণীতে বিভক্ত করেন, যথা বৃহৎ শিল্প বা ভারী শিল্প, মাঝারি শিল্প এবং ক্ষুদ্র শিল্প। ভারী শিল্প বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভারী শিল্পের সংজ্ঞা দেওয়া যায়। 1 যে শিল্পের মাধ্যমে ওজনে ভারী বা বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে পণ্য উৎপাদিত হয় তাকে ভারী শিল্প বলে। বৃহৎ নির্মাণ শিল্প, রাসায়নিক শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ক্রেন বা বুলডোজারের মতো বড় আকারে যন্ত্রপাতি নির্মাণ শিল্প প্রভৃতিকে ভারী শিল্পের অন্তর্ভুক্ত করা যায়। 2 যে শিল্পে প্রচুর পরিমাণ শ্রমিক কর্মে নিয়োজিত হয় তাকে ভারী শিল্প বলা হয়। বৃহৎ যন্ত্র প্রযুক্তি শিল্প, খনিজ শিল্প প্রভৃতি শিল্পে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় বলে এগুলো ভারী শিল্পের অন্তর্ভুক্ত। অন্যভাবে বলা যায় যে ভারী শিল্প বলতে সেই শিল্পকে বোঝায় যেখানে উৎপাদিত শিল্পপণ্য সর্বনিম্ন ক্রেতা বা ভোক্তাদের কাছে বিক্রি না করে অন্যান্য শিল্পক্ষেত্রে বিক্রি করা, যেমন লৌহ ইস্পাত শিল্পে উৎপাদিত পণ্য বস্ত্র শিল্পের জন্য ব্যবহার করা যেতে পারে। ভারী শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ। ব্রিটিশ শাসনকালে ভারতীয় উদ্যোগে দেশে ভারী শিল্পের খুব একটা বিকাশ ঘটেনি। স্বাধীনতা লাভের পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সক্রিয় উদ্যোগে ভারতে ভারী শিল্পের বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যেমন 1 সরকারি শিল্পনীতি। স্বাধীনতা লাভের পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতৃত্বে 1948 খ্রিস্টাব্দে সরকারি শিল্পনীতি ঘোষিত হয়। এই ঘোষণায় ভারতের সমস্ত শিল্পকে 4টি শ্রেণীতে ভাগ করে বেশিরভাগ ভারী শিল্পকে 2য় শ্রেণীভুক্ত করা হয়। লৌহ ইস্পাত শিল্প যোগাযোগ ও পরিবহন বিষয়ক, জাহাজ, উড়োজাহাজ, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি বড় শিল্প, কয়লা শিল্প, বিদ্যুৎ উৎপাদন, খনিজ তেল উৎপাদন প্রভৃতি ভারী শিল্পের অন্তর্ভুক্ত করা হয়। 2 সরকারি উদ্যোগ। ভারী শিল্প সম্পর্কে সরকারি শিল্পনীতিতে বলা হয় যে আগে থেকে বেসরকারি মালিকানা থাকা শিল্পগুলিতে সরকার আপাতত হস্তক্ষেপ করবে না। সরকার মনে করলে 10 বছর পর এগুলি জাতীয়করণ করতে পারে, তবে নতুন করে এসব ভারী শিল্পে বেসরকারি বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না। এসব শিল্পের বিকাশে সরকার নিজে উদ্যোগ নেবে। 3 মহলানবিশের ভূমিকা। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক উপদেষ্টার মধ্যে অন্যতম পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ ভারী শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহেরুকে বোঝাতে সক্ষম হন যে ভারতের অর্থনৈতিক স্বাধীনতা অগ্রগতির জন্য
মৌলিক কিছু ভারী শিল্প গড়ে তোলা খুবই জরুরি। মহানবী আমেরিকা, সোভিয়েত রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করে সেখানকার ভারী শিল্প সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চয় করে এবং ভারতে অনুরূপ শিল্পের প্রসারে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখেন। 4. নেহেরুর সমর্থন। মহলানবী 1954 খ্রিস্টাব্দে ভারতের পরিকল্পনা কমিশনের কাছে তার পরিকল্পনা পেশ করেন। এতে তিনি দেশের ভারী শিল্পের বিকাশ ও আধুনিক যন্ত্রচালিত শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেন। মহলানবী সে পরিকল্পনাকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সমর্থন করেন। ফলে ভারতের পরিকল্পনা কমিশন সেই পরিকল্পনা অনুসারে দেশে ভারী শিল্প ও আধুনিক যন্ত্রচালিত শিল্পায়নে বাস্তবায়িত করার উদ্যোগ নেয়। ভারী শিল্পের ভিত্তি প্রতিষ্ঠা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশে ভারী শিল্পের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেন। এর ফলে দেশে ভারী শিল্পের ভিত্তি বা পটভূমি প্রস্তুত হয়। 1. শক্তি কমিশন। ভারী শিল্প প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ছিল শক্তি উৎপাদন। পরমাণু শক্তি বিষয়ে গবেষণার উদ্দেশ্যে নেহরুর প্রধান উপদেষ্টা ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তার সভাপতিত্বে 1948 খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। পৃষ্ঠা সংখ্যা 401। 1954 খ্রিস্টাব্দে ডেভেলপমেন্ট অব অ্যাটমিক এনার্জি প্রতিষ্ঠিত হয়। 2. CSI এর প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মাধ্যমে সারা ভারতে বৈজ্ঞানিক গবেষণা প্রসার ঘটানোর উদ্যোগ নেন। এই প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক গবেষণা প্রসারের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নতির উদ্যোগ নেয়। 3. জাতীয় গবেষণাগার। বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে গবেষণার জন্য নেহেরু উদ্যোগে সারা দেশে প্রায় 50টি জাতীয় গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। এ বিষয় থেকে বিশেষভাবে সহায়তা করেন শান্তিস্বরূপ ভাটনগর ও KS কৃষ্ণন। 4. বিদেশি সহায়তা। ভারতের ভারী শিল্পের প্রতিষ্ঠা ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে ভারত সরকার বিদেশ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রযুক্তিবিদ্যার উন্নতি, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী আমেরিকা, সোভিয়েত রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করা হয়। 5. কারিগরি প্রশিক্ষণ। ভারী শিল্পের প্রসারের প্রয়োজনে সরকার যথার্থ প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিবিদ তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। উদ্দেশ্যে নেহেরু সরকার বিভিন্ন IIT নামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেন। 1951 খ্রিস্টাব্দে খড়গপুরে, পরবর্তীকালে মাদ্রাজ, বোম্বাই, কানপুর, দিল্লিতে IIT প্রতিষ্ঠিত হয়। 6. বিজ্ঞান নীতি। 1958 খ্রিস্টাব্দে নেহেরুর উদ্যোগে ভারতীয় আইনসভায় বিজ্ঞান নীতি বিষয়ক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে ভারী শিল্প বিকাশে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। উপসংহার। স্বাধীন ভারতে ভারী শিল্পের বিকাশে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সক্রিয় উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অধ্যাপক কমলেশ ত্রিপাঠী লিখেছেন যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে নেহরু অসীম উৎসাহ দেখিয়েছিলেন। তার আমলে ভারতে লৌহ ইস্পাত, কয়লা, জাহাজ নির্মাণ, রেল ইঞ্জিন, পেট্রোরাসায়নিক প্রভৃতি বিভিন্ন ভারী শিল্পের বিকাশ ঘটে। প্রশ্ন সংখ্যা 24। স্বাধীন ভারতে বিভিন্ন ভারী শিল্পের বিভিন্ন ধারাবাহিক বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারী শিল্পের ধারাবাহিক বিকাশ। 1947 স্বাধীনতা লাভের পর ভারতের ভারী শিল্পের বিকাশে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। উদ্দেশ্যে 1951 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং শিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। জওহরলাল নেহরুর আমলে ভারতে ভারী শিল্পের ধারাবাহিক বিকাশ সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. প্রথম পরিকল্পনায় শিল্পের প্রসার। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-56 বিভিন্ন ভারী শিল্পের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। সিমেন্ট, ভারী রাসায়নিক দ্রব্য, ইঞ্জিনিয়ারিং, শিল্পজাত দ্রব্য প্রভৃতি উৎপাদন লক্ষ্যমাত্রা অতিক্রম করে। এই পরিকল্পনাকারে শিল্পোৎপাদন 39% বৃদ্ধি পায়। 370 মাইল নতুন রেলপথ নির্মিত হয়। এই সময় সরকারি উদ্যোগে যেসব ভারী শিল্পের কারখানা গড়ে ওঠে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল পেট্রোলিয়াম শোধনাগার, রেল ইঞ্জিন তৈরি, সার উৎপাদন, নিউজ প্রিন্ট উৎপাদন প্রভৃতি। 2. দ্বিতীয় পরিকল্পনায় শিল্পোৎপাদন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 নেহেরু মহলানবিশ মডেল অনুসারে দেশে ভারী শিল্প গড়ে তোলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে বিদ্যুৎ উৎপাদন, রেল ও সড়ক পরিবহন, জাহাজ ও বিমান চলাচল প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি ঘটেছিল। তবে ইস্পাত, কয়লা, সিমেন্ট প্রভৃতি উৎপাদন লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারেনি। এই পরিকল্পনায় ইস্পাত, কয়লা, সিমেন্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে 4.3 কোটি টন, 60 কোটি টন এবং 13 কোটি টন, কিন্তু বাস্তবে উৎপাদন হয় যথাক্রমে 2 কোটি টন, 54.5 কোটি টন ও 8 কোটি টন। এই পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে হিন্দুস্তান স্টিল লিমিটেড HSL নামে কোম্পানির অধীনে ভারতের 3টি ইস্পাত কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই 3টি ইস্পাত কারখানা
প্রতিষ্ঠায় মোট ব্যয় হয় 353 কোটি টাকা। এই 3টি কারখানা হচ্ছে এক রাউরকেলা ইস্পাত কারখানা। জার্মানির সহযোগিতা 1953 খ্রিস্টাব্দে উড়িষ্যার রাউরকেলা স্টিল প্ল্যান্ট আরএসপি নামে প্রথম ইস্পাত কারখানা গড়ে ওঠে। সহযোগী কোম্পানিগুলির মধ্যে অন্যতম ছিল ক্রুপ ডেমাক, ফ্রায়াড কুপ, এসেন ডেমাক প্রভৃত। এই কারখানা 1959 উৎপাদন শুরু হয়। 2 ভিলাই ইস্পাত কারখানা। সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় মধ্যপ্রদেশের ভিলাইয়ে ভারতের দ্বিতীয় ইস্পাত কারখানা ভিলাই স্টিল প্ল্যান্ট প্রতিষ্ঠিত হয় 1957। এই কারখানা 1959 খ্রিস্টাব্দে উৎপাদন শুরু করে। 3 দুর্গাপুর ইস্পাত কারখানা। বিড়লা ব্রাদার্স নামে সংস্থার উদ্যোগে এবং ব্রিটেনের সহযোগিতা 1956 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট নামে ভারতের তৃতীয় ইস্পাত কারখানাটি স্থাপিত হয়। এই কারখানা 1962 খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয়। 3 অন্যান্য লৌহ ইস্পাত কারখানা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরবর্তীকালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বোকারো স্টিল লিমিটেড নামে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে বিহারে বোকারো স্টিল প্রতিষ্ঠান কাজ শুরু হয়। এই কারখানা 1972 খ্রিস্টাব্দে উৎপাদন শুরু হয়। এরপর তামিলনাড়ুর সালেম স্টিল প্ল্যান্ট, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড নামে একটি কারখানা 1992 খ্রিস্টাব্দে এবং কর্ণাটকের বিজয়নগরে 2টি বড় লৌহ ইস্পাত কারখানা 1998 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। 4 পেট্রো রাসায়নিক শিল্প। স্বাধীনতার পরবর্তীকালে ভারতে পেট্রো রাসায়নিক শিল্পের সূচনা হয়। 1950-এর দশকে আইসিআই কোম্পানি পশ্চিমবঙ্গের রিষড়ায় পলিইথিলিন তৈরি একটি কারখানা গড়ে তোলে। এরপর ক্রমে উত্তরপ্রদেশের বেরেলিতে সিনথেটিক অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে পলিকেম লিমিটেড এবং কেমিক্যালস অ্যান্ড প্লাস্টিক্স লিমিটেড, মহারাষ্ট্রের ট্রম্বেতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড প্রভৃতি পেট্রো রাসায়নিক কারখানা গড়ে ওঠে। এছাড়া মহারাষ্ট্রের থানে, গুজরাটের জওহরনগর, জামনগর, তামিলনাড়ুর তুতিকোরিন, কর্ণাটকে ম্যাঙ্গালোর, পশ্চিমবঙ্গে হলদিয়া প্রভৃতি স্থানে পেট্রো রাসায়নিক শিল্প কারখানা গড়ে ওঠে। 5 অন্যান্য ভারী শিল্প। উপরোক্ত শিল্পগুলি ছাড়া ভারতে গড়ে ওঠে অন্যান্য উল্লেখযোগ্য ভারী শিল্পগুলি হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক লিমিটেড BHEL, হিন্দুস্তান মেশিন টুলস HMT, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL, ইন্ডিয়ান রেয়ার আর্থ IRE প্রভৃতি। উপসংহার: স্বাধীনোত্তরকালে ভারতে ভারী শিল্পের ধারাবাহিক বিকাশ ঘটেছে এবং শিল্পোৎপাদন খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। 1951 খ্রিস্টাব্দ থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতে বার্ষিক শিল্পোৎপাদন বৃদ্ধির হার দাঁড়ায় 7.1%। এর ফলে বর্তমানকালে বিদেশিদের উপর ভারতের নির্ভরশীলতা অনেকটাই হ্রাস পেয়েছে, বরং এখন ভারত তার শিল্পোৎপাদনে বিদেশে রপ্তানি করার সামর্থ্য রাখে।